আচ্ছা, মানুষের মুখ কি শুধুই তার বাইরের চেহারাটা, নাকি তার ভেতরের আত্মা, তার যে শক্তি, সেটারও একটা ছবি? শিল্পী এস এম সুলতানের জীবন, তার কাজ, এগুলো দেখলে এই প্রশ্নটা মনে আসে, তাই না? ঠিক তাই। আর এই প্রশ্নটারই যেন একটা উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন তারেক মাসুদ তার ১৮৮৯ সালের প্রামাণ্যচিত্র আদম সুরত। হ্যাঁ, তারেক মাসুদের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ ছিল ওটা। আর কেন্দ্রে ছিলেন আমাদের কিংবদন্তি শিল্পী এস এম সুলতান। একদম। তো আজ আমরা এই অসাধারণ কাজটা নিয়েই কথা বলবো। এর পেছনের গল্প, এর দর্শন, অনেক কিছুই আছে। আদম সুরাত নামটা নিয়েও তো কথা বলতে হয়। এর মানে তো শুধু কালপুরুষ নক্ষত্রমণ্ডল নয়, তাই না? এর কি আরও গভীর কোনো মানে আছে? হ্যাঁ, মানেটা বেশ গভীর। দেখুন, আদম সুরত বা কালপুরুষ যেমন রাতের আকাশে পথ দেখাতো পুরনো দিনের নাবিকদের, হ্যাঁ, তেমনি সুলতানের জীবন, তার শিল্প, তার দর্শন, সেটাও যেন আমাদের নিজেদের শেকড়ের দিকে, পরিচয়ের দিকে ফেরার একটা পথ দেখায়। প্রামাণ্যচিত্রের মূল সুরটাই এটা। তার মানে সুলতানকে নিয়ে ছবি হলেও ফোকাসটা ছিল অন্য জায়গায়। সুলতান নিজে কিন্তু একটা শর্ত দিয়েছিলেন। বলেছিলেন, ছবিটা তাকে নিয়ে হবে না, তিনি থাকবেন উপলক্ষ মাত্র। মূল বিষয় হবে বাংলার কৃষক, তাদের জীবন। বাহ! তার মানে এটা শুধু একজন শিল্পীর বায়োগ্রাফি নয়, তার চোখ দিয়ে দেখা মাটি আর মানুষের গল্প। এই দর্শন আর ছবিটা বানানোর চ্যালেঞ্জগুলো, এগুলো নিয়েই তাহলে আজ কথা বলি। হ্যাঁ, চলুন শুরু করা যাক। দেখুন, সুলতানের জীবনটা শুরু হয়েছিল নড়াইলে, চিত্রা নদীর পাড়ে। এই নদী, এই গ্রাম, এগুলো তার জীবনে, তার ছবিতে একেবারে জড়িয়ে আছে। আদমসুরাত ছবিটা তো শুরুই হয় চিত্রা নদীর একটা ভোর দিয়ে, আর শেষ হয় পড়ন্ত বিকেলে। হ্যাঁ ঠিক, যেন একটা পুরো জীবনচক্র দেখানো হচ্ছে। আর তার দর্শন, উনি তো শুধু ছবি আঁকতেন না, জীবনটাকে দেখতেনও খুব অন্যভাবে। যেমন ধরুন, বাচ্চাদের আঁকা শেখানো নিয়ে তার ভাবনাটা। ওহ, সেটা তো অসাধারণ। তিনি মনে করতেন ওই পুঁথিগত বিদ্যা দিয়ে আর্ট হয় না, বাচ্চারা শিখবে চারপাশ দেখে, আম গাছ, জাম গাছ, ফুল, পাখি, এগুলোকে চিনে, এদের রং, এদের রূপ, এগুলো ভেতর থেকে অনুভব করে। একদম হাতে কলমে, প্রকৃতির কাছ থেকে শেখা। হ্যাঁ, তিনি চাইতেন ওদের বন্ধু হয়ে খেলার ছলে শেখাতে। এজন্যই তো নড়াইলে গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ। ওটা শুধু স্কুল ছিল না, ওটা ছিল তার জীবনবোধের একটা অংশ। আর তার ছবিতে যে আমরা দেখি ওই শক্তিশালী পেশিবহুল কৃষক, সেটাও তো শুধু বাইরের চেহারা আঁকা নয়, এর ভেতরেও তো একটা দর্শন আছে। অবশ্যই আছে। সুলতান বিশ্বাস করতেন এই কৃষকেরাই তো আসল শক্তি, মানে সভ্যতার মূল ভিত্তি। অথচ সমাজ তাদেরকে দেখে ছোট করে, অবহেলা করে। ঠিক। সুলতান তার ক্যানভাসে এই ভাবনাটাকেই উল্টে দিলেন। তিনি কৃষকদের আঁকলেন বিশাল শক্তির আধার হিসাবে, যেন পৌরাণিক বীর। এটা একরকমের শৈল্পিক প্রতিবাদও বলা যায়, ওই অবহেলিত মানুষগুলোর ভেতরের শক্তিটাকে তুলে ধরা। আচ্ছা, আহমদ শোফা তো সুলতানের এই দিকটা নিয়ে লিখেছিলেন। তারেক মাসুদ কি তার লেখা পড়ে প্রভাবিত হয়েছিলেন? হ্যাঁ, আহমদ সাফাই প্রথম সুলতানের জীবন আর শিল্পের এই গভীরতা নিয়ে বিস্তারিত লেখেন। তারেক মাসুদ সেই লেখা পড়েই খুব অনুপ্রাণিত হন। তিনি শুধু সুলতানের শিল্পী রূপটা নয়, তার ভেতরের দার্শনিক সত্তাটাকেই ধরতে চেয়েছিলেন পর্দায়। বোঝা যাচ্ছে। সুলতান নিজেও তো বলতেন তার কাজ হল মানুষের ভেতরের শক্তি আর প্রকৃতির সৌন্দর্যকে এক করা। ঠিক তাই। এই যে এত বড় একটা দর্শন, এটাকে পর্দায় আনার পেছনের গল্পটাও নাকি খুব ইন্টারেস্টিং। শুনেছি তারেক মাসুদ ফিল্ম স্কুলে পড়ার টাকা দিয়েই ছবিটা বানিয়েছিলেন। হ্যাঁ, ঘটনাটা সেরকমই। আমেরিকায় ফিল্ম পড়তে যাওয়ার সব রেডি, টাকা পয়সা জোগাড়, কিন্তু সুলতানকে নিয়ে ছবি বানানোর স্বপ্নটা তাকে ছাড়ছিল না। আচ্ছা। প্রথমে ঠিক ছিল সিনেমাটোগ্রাফি করবেন আনোয়ার হোসেন, কিন্তু তার তখন আন্তর্জাতিক ব্যস্ততা, দেরি হচ্ছিল। আর তখনই তারেক মাসুদ ঠিক করলেন যে আর দেরি করা যাবে না। আনোয়ার হোসেনই নাকি বলেছিলেন সুলতানের শরীরটা ভালো যাচ্ছে না, বেশি দেরি করলে হয়তো কাজটাই করা যাবে না। ব্যাস, তারেক মাসুদ ফিল্ম স্কুলে যাওয়ার প্ল্যান বাদ দিলেন, ওই টাকা দিয়েই আদম সুরতের কাজ শুরু করলেন। তিনি মজা করে বলতেনও, সেদিন যদি বাসটা টাইম মতো আসত, তাহলে হয়তো ছবিটাই আর হতো না। ভাবা যায়, দারুণ সিদ্ধান্ত। আর ক্যামেরার দায়িত্ব নিলেন তার বন্ধু মিশুক মুনির, যার তখন প্রধান পরিচয় স্টিল ফটোগ্রাফার। হ্যাঁ, মিশুক মনির তো প্রথমে একটু দ্বিধায় ছিলেন। সিনেমার অভিজ্ঞতা তো তেমন নেই। তখন তারেক তাকে বলেছিলেন ওই কথাটা, আরে আমিও তো পরিচালনা জানি না, চলেন আমরা বাসে যেতে যেতেই শিখব।
হাহা, কি অসম্ভব সাহস আর প্যাশন। একদম। যন্ত্রপাতিও খুব সাধারণ, ফিল্ম রোল সীমিত, একটা ক্র্যাঙ্ক ক্যামেরা ছিল যেটা দম দিয়ে 1-2 মিনিটের বেশি চলতই না। এই নিয়েই শুরু, কোনো স্ক্রিপ্টও ছিল না কিন্তু। স্ক্রিপ্ট ছড়া? হ্যাঁ, তারেক চেয়েছিলেন ব্যাপারটা হোক একদম ফ্রি ফ্লোয়িং, একটা ওপেন ক্যানভাসের মতো, সুলতানের জীবনযাত্রার মতোই স্বতঃস্ফূর্ত। শুটিংয়ের পরিবেশটাও নাকি খুব কঠিন ছিল, ভাঙা বাড়ি, সাপখোপ এসবের মধ্যে। হ্যাঁ, তারা থাকতেন প্রায় একটা পুরো বাড়ির মতো জায়গায়, সাপ, বাদুড়, মুরগির মল এসবের মধ্যেই কাজ করতে হয়েছে। আর শুটিং হতো সুলতানের মর্জি অনুযায়ী, যখন তার ইচ্ছে হতো। টেকনিক্যাল সমস্যাও তো ছিল নিশ্চয়ই। ওহ, প্রচুর। যেমন ধরুন, সিঙ্ক সাউন্ড ক্যামেরা ছিল না, মানে একই সাথে ছবি আর সাউন্ড রেকর্ড করার ব্যবস্থা। সুলতানের ইন্টারভিউ নেওয়ার জন্য বিবিসির কাছ থেকে ওটা ধার করতে হয়েছিল। শেষের দিকে তো টাকার অভাবে মেয়াদ পেরোনো ফিল্মও ব্যবহার করতে হয়েছে। তাই নাকি? সেজন্য কি ছবির রঙে কোনো সমস্যা? হ্যাঁ, একটু তারতম্য দেখা যায় কিছু জায়গায়। তারেক মাসুদের একটা আফসোসও ছিল, আলো আর ফিল্মের অভাবে সুলতানের একটা খুব গুরুত্বপূর্ণ মাস্টার শট তিনি নিতে পারেননি। মাস্টার শট মানে? মানে এমন একটা শট যেটা হয়তো পুরো ছবির বা বিষয়টার মূল ভাবটাকে এক ফ্রেমে ধরতে পারত। কিন্তু এই সব সীমাবদ্ধতার মধ্যেই যে সৃষ্টি, সেটাই হয়তো ছবিটার মূল দর্শনের সাথে আরও বেশি মিলে যায়। ঠিক। আর এই ছবি বানানোর সময়ই তো ক্যাথরিন শেপিয়ারের সাথে তার পরিচয় হয়, যিনি পরে ক্যাথরিন মাসুদ হলেন। হ্যাঁ, এই প্রজেক্টের সময় তাদের পরিচয় এবং একসাথে কাজ করা শুরু, যা পরে তাদের জীবন আর সৃষ্টিতে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এই পুরো জার্নিটা, এটা তো শুধু একটা ছবি বানানো নয়। এর থেকে আমরা কি শিখি? অনেক কিছু। আদম সুরত দেখায় একজন শিল্পীর কোনো আপোষ না করা জীবন। নিজের বিশ্বাস, নিজের শিল্পের প্রতি সৎ থাকতে গিয়ে সুলতান খ্যাতি, পয়সা, শহরের আরাম সব ছেড়ে দিয়েছেন। প্রায় 2 দশক তো বলতে গেলে অনেকটা ভবঘুরের মতোই কাটিয়েছেন। হ্যাঁ, শেষ জীবনে নড়াইলে ফিরে এসেও কিন্তু ওই তথাকথিত প্রতিষ্ঠা বা নিরাপত্তার দিকে যাননি। আর তার ওই যে উপকরণ ব্যবহার, দামি ক্যানভাস বা রং না ব্যবহার করে একদম দেশি জিনিস দিয়ে ছবি আঁকা, এটাও তো তার দর্শনেরই অংশ। একদম। এটাই সুলতানের একটা বড় বৈশিষ্ট্য। পাটির চটকে ক্যানভাস বানানো, গাবের আঠা ব্যবহার করা। রং হিসেবে নিতেন আমাদের দেশের মাটি থেকে পাওয়া জিনিস, জিঙ্ক অক্সাইড, রেড অক্সাইড, ইয়েলো অক্সাইড, এগুলোর সাথে সাধারণ কেমিক্যাল মিশিয়ে নিতেন। বাহ, এটা তো শুধু খরচ কমানোর জন্য নয়। না না, এটা তার মাটির কাছাকাছি থাকার দর্শন। তিনি দেখিয়েছেন শিল্পের জন্য আসলে উপকরণের অভাবটা কোনো বাধাই না। যদি সদিচ্ছা থাকে, সৃষ্টিশীলতা থাকে, তাহলে পথ ঠিকই বেরোয়। তরুণ শিল্পীদের জন্য এটা একটা বিরাট শিক্ষা। কিন্তু এই যে তিনি শহরের প্রতিষ্ঠা, প্রচার এগুলোর দিকে গেলেন না, গ্রামের সাধারণ মানুষের মধ্যেই নিজের ছবির সমজদার খুঁজে নিলেন, এতে কি তার শিল্পের পরিচিতি কিছুটা কম ছড়ালো? দেখুন, এটা একটা ভাবনার বিষয়। হ্যাঁ, হয়তো তথাকথিত আর্ট মার্কেট বা শহরি এলিট মহলে তার নামটা ততটা ছড়ায়নি যতটা ছড়াতে পারত। কিন্তু সুলতান নিজে কি এতে অসুখী ছিলেন? মনে হয় না। তিনি তো বলতেন গ্রামের কৃষকের মুখের প্রশংসাই তার কাছে বড়। ঠিক তাই। শহরের আর্ট গ্যালারির খেতাদুরস্ত আলোচনার চেয়ে গ্রামের কোনো সাধারণ মানুষ যখন তার আঁকা লাউয়ের মাচা বা গরুর ছবি দেখে বলতো, বাহ, বেশ এঁকেছ তো, সেই অকৃত্রিম প্রশংসা তাকে অনেক বেশি আনন্দ দিত। তিনি বলতেন, গ্রামে একটি সহজ সুন্দর মানুষ যেভাবে ছবিকে পছন্দ করে, সে অ্যাপ্রিসিয়েশন আমি কোথাও পাই না। তাতে আমার মনে হয় যে আমি অনেক সুখী আছি গ্রামে। তার মানে শিল্পের সার্থকতা তিনি খুঁজতেন জীবনের কাছাকাছি এসে, বাজারের মাপকাঠিতে নয়। একদম। এই যে সুলতানের সঙ্গ, তার দর্শন আর আদম সুরত বানানোর অভিজ্ঞতা, এটা কি তারেক মাসুদকেও খুব প্রভাবিত করেছিল? ভীষণভাবে। তারেক মাসুদ তো নিজেই বলেছেন, সুলতানের ছায়া আমার জীবনে, আমার কাজে, আমার মৃত্যুতে। এই অভিজ্ঞতা, সুলতানের জীবনকে কাছ থেকে দেখা, এটাই তাকে পরে মাটির ময়না বা রানোয়ের মতো ছবি বানাতে উদ্বুদ্ধ করেছে। মানে সুলতানের দর্শন তার নিজের সিনেমার ভাষাই তৈরি করে দিয়েছিল অনেকটা। সময়ের সাথে সাথে সুলতানের কাজের থিমেও তো একটা বদল দেখা যায়, ল্যান্ডস্কেপ থেকে মানুষের দিকে, বিশেষ করে কৃষকের দিকে সরে আসা। হ্যাঁ, প্রথম দিকে তার কাজে নিসর্গ বা ল্যান্ডস্কেপ প্রাধান্য পেলেও পরে ক্রমশ তার ছবির কেন্দ্রে চলে আসেন ওই পেশিবহুল কর্মঠ কৃষক। তিনি যেন বাংলার কৃষকের একটা চিরন্তন প্রতিচ্ছবি তৈরি করতে চেয়েছেন, যেটাকে বলা যায় ইটার্নাল ইমেজ অব দ্য বেঙ্গলি পেজেন্ট। এটা শুধু বাইরের রূপ নয়,
ভেতরের শক্তিটার প্রকাশ। ঠিক, ভেতরের অদম্য জীবনী শক্তি। তাহলে সুলতানের শিল্পকে শুধু সুন্দর বা নান্দনিক বললে কি পুরোটা বলা হয়? এটা কি তার চেয়েও বেশি কিছু? অবশ্যই বেশি। সুলতানের ছবি আঁকাটা শুধু সৌন্দর্যের অনুশীলন নয়, এটা একটা নৈতিক অবস্থান, একটা সামাজিক ভাষ্যও বটে। যখন সমাজ কৃষককে দুর্বল প্রান্তিক মনে করছে, তখন সুলতান তাকে নায়কের জায়গায় বসাচ্ছেন। এটা তো প্রচলিত ধারণার বিরুদ্ধেই একটা জোরালো শৈল্পিক অবস্থান। তার কাজ একই সাথে ইতিহাস, সমাজ আর আমাদের জাতিসত্তার পরিচয়কে ধরে রাখে। তার মানে সুলতানের ছবির মতো আদম সুরত প্রামাণ্য চিত্রটাও একটা আয়নার মতো, যেখানে আমরা শুধু একজন শিল্পীকে দেখি না, আমাদের নিজেদের শেকড়, মাটি, মানুষের প্রতি টানটা অনুভব করি। খুব সুন্দর বলেছেন, ঠিক তাই। এই ছবিটা শুধু সুলতানের জীবন বা শিল্পকে দেখায় না, এটা একটা সময়কে, একটা সংস্কৃতিকে, একটা জীবন দর্শনকে তুলে ধরে, যা আজও খুব প্রাসঙ্গিক। শিল্পীর দায়বদ্ধতা কি, সমাজের প্রতি তার ভূমিকা কি, এগুলো নিয়ে নতুন করে ভাবতে শেখায়। সুলতানের সেই পেশিবহুল কৃষক, তারেক মাসুদের ক্যামেরায় ধরা পড়া শিল্পীর সেই একাকী কিন্তু দৃঢ় মুখটা, চিত্রা নদীর শান্ত অথচ বয়ে চলা স্রোত, এই ছবিগুলো মনে গেঁথে থাকে। হ্যাঁ, আদম সুরত আসলেই শুধু একটা ডকুমেন্টারি না, এটা শিল্পের শক্তি আর জীবনের গভীরতার একটা অসাধারণ কাব্যিক উদযাপন। আর এই প্রতিচ্ছবিটা দর্শকদের মনেও একটা আলো ফেলে যায়, হয়তো আমাদের নিজেদের ভেতরের শক্তিটাকেও নতুন করে চিনতে সাহায্য করে।